ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে। বিমানবন্দরের বাইরের অংশ ও রানওয়ে সবখানেই এসব পুলিশ সদস্যের আনাগোনা। সেই সাথে চোখে মুখে চিন্তার ভাঁজ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ওই পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। সে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে। 20 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি? ভারতীয় এখন কি করতেন? ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়, সে সময় বিমানবন্দর দিয়ে হাজার হাজার পুলিশ সদস্যরা দেশ ত্যাগ করে সেই পুলিশ সদস্যরা হিন্দিতে কথা বলছিল। অবশেষে বেরিয়ে এসেছে গোপন তথ্যগুলা। সেনা প্রধানের সেই মন্তব্যে খুশি জয়। আসলে কোন মন্তব্যে খুশি হয়েছে আমরা দেখি। সেনাপ্রধানের এমন কোনো বক্তব্য ছিল যাতে করে আওয়ামী লীগ বা সজীব ওয়াজেদ জয় খুব খুশি হতে পারে? দর্শক, সেনাপ্রধানের এক বক্তব্য কেন্দ্র করে আওয়ামী লীগে খুশির জোয়ার। দর্শক, সেনাপ্রধান ঠিক কি বলেছিলেন যাকে কেন্দ্র করে আওয়ামী লীগের এত খুশি? দর্শক মণ্ডলী, ভেতরে ভেতরে কি হতে চলেছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে জানতে চলেছেন ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি কিন্তু যখন উপদেষ্টা হননি তখন কিন্তু বাংলাদেশে যে ভারতীয় নাগরিকদের চাকরি দেওয়া নিয়ে কিছু কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় নাগরিকদের বাংলাদেশের চাকরি দেওয়া হয়েছে এবং তাদেরকে বের করে দেওয়া হোক। ঠিক দর্শক, তিনি উপদেষ্টা হওয়ার পরই তাকে এই প্রশ্নটা করা হলো যে 26 লক্ষ ভারতীয়রা কোথায়। দর্শক মণ্ডলী, তিনি এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। তো দর্শক, কোনোভাবে কি ডক্টর আসিফ নজরুল তার আগের বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন তা আজকের এই নিউজটি দেখলেই পরিষ্কার হয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর পর্যালোচনা দেখে আসি। ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে। বিমানবন্দরের বাইরের অংশ ও রানওয়ে সবখানেই এসব পুলিশ সদস্যের আনাগোনা। সেই সাথে চোখে মুখে চিন্তার ভাঁজ। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শঙ্কা জানিয়ে লেখেন, এসব পুলিশ সদস্য কি ভিনদেশী? শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ওই পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, এমন কথাও শোনা যায় লোকমুখে। তবে এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও কোথাও পাওয়া যায়নি এর সত্যতা। এগুলো সব ফেলে দিয়ে যাচ্ছে কেন? সব তো তাদের সেফটি আছে না, সেফটি ছেড়ে চলে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের নানা ঘটনার তদন্তে গতকাল ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। আহতদের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর জানান, ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল। এর প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন তারা। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে, কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল। এইটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি, অতীতেও আমরা পেয়েছি, কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তাজুল ইসলাম আরও জানান, আহতদের অনেকেই বলেছেন আন্দোলনে জড়িত অনেক পুলিশ সদস্যই কথা বলেছেন হিন্দি ভাষায়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই পেশেন্ট যারা আছেন যে তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে, পালিয়ে যেতে বলেছে, হ্যাঁ, তো এই হিন্দিতে যে কথা বলেছে তারা সবাই হিন্দি ভাষা, যেহেতু বাংলাদেশের মানুষ কম বেশি হিন্দি চ্যানেলগুলোর সুবাদে তারা তো পরিচিত যে এটা হিন্দি ভাষা, এটা অন্তত বুঝে, তারা সেই কারণে বলছেন যে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলা হচ্ছে। আমরা এটা পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেন্সট হিউম্যানিটি করে, এই আদালতে সেটা বিচার করার ক্ষমতা আছে। কাজে সেগুলোকে তাদেরকে যদি আমরা তদন্তে পাই, তাহলে সেগুলো যথাযথ আইনগত প্রক্রিয়া নিয়ে আমরা ভাববো ইনশাআল্লাহ। আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি? ভারতীয় এখন কি করতেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই,
অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি না। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে 2009 সনে। 2015 সনে ডেইলি স্টারের রিপোর্ট, 2015 আজকে থেকে 9 বছর আগে, সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। 2013 সনে $3.71 বিলিয়ন 3.71 বিলিয়ন 2013 সনে পাঠানো হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার। আনঅফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি। এখন আপনি বলেন যদি এরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি, তাহলে প্রায় $8 বিলিয়ন পাঠানো হয়। হ্যাঁ, এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয়, ওরা কি ভারতীয় না অন্য দেশের? তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে, এক্সাক্ট চিত্র আমরা জানি না। কেন জানি না? আরেকটু বলি আপনাকে কেন জানি না। আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে, এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন? এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের ক্ষেত্রে আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ করছে। জিনিসটা হলো যে আপনারা এখন সরকারে আছেন, আপনাদের কাছে কি কোনো তথ্য, মানে ওরা যদি রেমিটেন্স পাঠাতে হয় সেটা একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে, ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে, ঠিক আছে? সেই হিসাবটা আছে কিনা, আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা, নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলের রিপোর্টের উপরে ভরসা করতে? প্রশ্ন। ধন্যবাদ, আপনি প্রশ্নটা করেছেন। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, ওনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশ্যে, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি হচ্ছে বিদেশি যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি আমার 3টা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমার প্রথম 1 মাসে আমি 3-4 ঘন্টা ঘুমাতাম, আমি 16 ঘন্টা কাজ করেছিলাম, আমি শুক্রবার দিন অফিস করতাম, সচিবালয়ে সবাই আছে, আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন। ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই। তবে এই মন্ত্রণালয়ে যিনি কাজ করেন, যারা কনসার্ন অথরিটি আছে, আমি তাদের কাছে কিছু জিনিস জানতে চেয়েছি, আমি এখনো সঠিক উত্তর পাই নাই। আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে। আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোনো উদ্যোগ থাকতে পারে, কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখা কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই আমি সোচ্চার হবো, এখনো সোচ্চার আছে। আপনার কাছে বলি, এখন আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি, কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলো তুলবো। কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি, কোথায় উত্তর জানতে চাচ্ছি, আমি আপনাকে সবকিছু পারবো না, তবে এটা আমি কনফার্ম করি, অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে। প্রফেসর আসিফ নজরুল, বর্তমানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে বাংলাদেশে এই বিপুল সংখ্যক লোকের চাকরি করার কথা, বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের পাঠানোর কথা। তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন। 50 দিন একটা সময়, তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন। আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাবো। তবে খালেদ, আমি একটা জিনিস বলি, এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন, যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন, তারা তো নন ডকুমেন্টেড, সো প্রকৃত সংখ্যা আমি পাবো না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে, মানে ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি অনেক না, 7-8 জন ভারতীয় চাকরি করছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা, বলে উনাদেরকে চাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলোকে আর কাজে রাখা হবে না, বুঝতে পারছেন? ওই প্রয়োজনীয়তা নাই। ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে, কাছাকাছি নাম্বার পাবেন। সেনা প্রধানের সেই মন্তব্যে খুশি জয়, যুগান্তরের শিরোনাম। আসলে কোন মন্তব্যে খুশি হয়েছে আমরা দেখি। সেনা প্রধানের এমন কোনো বক্তব্য ছিল যাতে করে আওয়ামী লীগ বা সজীব ওয়াজেদ জয় খুব খুশি হতে পারে? আসলে কি খুশির বিষয়, নাকি অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে? আমরা একটু দেখি, তার আগে একটু শুনি যে আসলে কি বলতে চান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন। গত 5ই আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেই কারণে যথেষ্ট পরিমাণ ভর্ৎসনার শিকার হয়েছিলেন সেনাপ্রধান। যেহেতু সেনাপ্রধান এক অর্থে তার আত্মীয়, সেই কারণে হয়তো অধিকার নিয়ে শেখ হাসিনা ভর্ৎসনা করেছেন, অথবা স্বভাবগতভাবে তিনি যেহেতু সবাইকে আসলে চাকর বাকর মনে করেন সেরকমই আচরণ করেন। তো এমন না যে তার এই মানে খারাপ সময় এই কর্মকর্তারা তার উচিত জবাব দিয়েছেন, তা করেননি, শেষ সময় পর্যন্ত সম্মানটা রেখেছেন। আচ্ছা, যাই হোক, এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনা ভাগ্য নির্ধারণ হয়ে যায়, যেহেতু অস্বীকৃতি জানায় যে পাশে দাঁড়ানো সম্ভব না। প্রায় ঘণ্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেই ঘটনা 1.5 মাসেরও বেশি সময় পর
মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন। বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন আগামী 18 মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে টাইম লাইন দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেন। জয় বলেন, আমাদের কাছে অন্তত এখন একটা প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি, তবে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন। জয় এও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। আসলে আওয়ামী লীগ এখন বাঁচতে চায়, মোট কথা। সেটা বাঁচার একমাত্র পথ হলো যদি সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যদি তারা কোনো মতে আসতে পারে, অর্থাৎ নির্বাচনে এসে যদি তারা 1-2টা সিট পাক বা না পাক, অন্তত নির্বাচনে অংশ নেওয়ার একটা স্বীকৃতি যদি পায়, তাহলে আওয়ামী লীগ নিরাপদ। তখন আওয়ামী লীগকে মানে রাষ্ট্রীয় প্রোটেকশন দেবে নিয়ম মাফিক। তো এখন এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যদি আওয়ামী লীগ ঢুকতে পারে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে, যেটা বলছে যে সংস্কার তাদেরকেও রাখতে হবে, তার মানে এখন আওয়ামী লীগ চায় যে তাদেরকে ডাকা হোক, তাদেরকে মানে বাঁচতে দেওয়া হোক। মোট কথা আওয়ামী লীগ এখন তার অস্তিত্ব রক্ষার জন্য নানা রকম চেষ্টা করছে। তার মধ্যে ওই যে জেনারেল ওয়াকারের টাইম লাইনকে তারা খুশি মনে করতেছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে, রাজনৈতিক যে সংস্কার হবে সেই সংস্কারের মধ্যে যদি তাদেরকে রাখা হয়, এইভাবে তারা জানে যে নর্মাল উপায়ে মানে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যেই গণহত্যার অভিযোগ, তাতে যে ট্রাইব্যুনাল হবে, শেখ হাসিনা সহ অনেকেরই বিচার হবে এবং দলের অস্তিত্ব বলে আসলে কিছু থাকবে না, এমনও প্রস্তাবনা আছে আওয়ামী লীগ অন্তত 10 বছর নিষিদ্ধ রাখা। তো সব মিলিয়ে এখন এই রাজনৈতিক যেই বক্তব্য বা পরিস্থিতি, এটার সুযোগ নিয়ে অর্থাৎ 18 মাসের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দলকে যুক্ত করা, সংস্কারের মধ্যে তাদের দলকে রাখা, এগুলির মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার মানে বাঁচতে চায়। তারা আবার যেই একেবারে মাটির তলে চলে গিয়েছিল সেখান থেকে উঠে আবার দাঁড়াতে চায়। সেই কারণেই সজীব ওয়াজেদ জয় জেনারেল ওয়াকারের এই প্রস্তাবনাটাকে স্বাগত জানাচ্ছেন। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।